হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই আজকের মার্কেট নিয়ে, জিওপলিটিক্যাল টেনশন এবং তার সাথে মার্কেটের মধ্যে কোন জিনিসগুলো ঘটছে, আগামী দিনে কি জিনিসটা হতে পারে। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম এটা বলা যেতে পারে যে একটা ট্রাম্প ক্যান্ডেলের জন্ম দিল, রাইট? অর্থাৎ আজকের যে মার্কেট, এই মার্কেটে আমরা টোটাল 1000 পয়েন্টসের কাছাকাছি মার্কেটকে ফল করতে দেখলাম উইদিন 30 মিনিটস। টোটাল 8 লক্ষ কোটি টাকার মতো ওয়াইপড আউট মার্কেট থেকে, টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন যদি বলা হয়। তো এটা একটা বেশ বড় ম্যাসিভ ইভেন্ট বলা যেতে পারে, এবং এই ইভেন্টটার মূলে যিনি রয়েছেন তিনি অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি আবার জিওপলিটিক্যাল টেনশন শুরু করে দিয়েছেন, এবং তার যে এই জিওপলিটিক্যাল টেনশন তিনি যেটা শুরু করেছেন, সেখানে একদিক থেকে তিনি ইরানের ওপর অ্যাট্যাক করছেন, এবং তার সাথে সাথে তার যে সিজ ফায়ারের কথা হয়েছিল ইরানের সাথে, সেই ব্যাপারটাকে পুরোপুরিভাবে তিনি লঙ্ঘন করছেন, এবং তার বক্তব্য যে সিজ ফায়ারটা থাকবে না। তার কারণ ইরান প্রচুর আক্রমণ করছে, এবং ইরান যে যুদ্ধের জন্য যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকচুয়ালি ইরান ঠিকভাবে মেনে নেয়নি, রাইট? তো এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য কিন্তু তিনি অলরেডি আবার অ্যাট্যাক শুরু করেছেন। তো এই ক্ষেত্রে 2-3টে বিষয় ভীষণ ইম্পর্টেন্ট। একদিক থেকে ইরানের কাছে এই যে স্পেসটা ইরান পেল, সেখানে তারা খেমানির অন্ত্যেষ্টিক্রিয়া সেটা তারা সম্পন্ন করলো। উল্টো দিকে ইউএসএতে তার যে ওয়ার্ল্ড কাপ চলছে, সেই ওয়ার্ল্ড কাপের বিষয়টা প্রায় শেষের দিকে, ইউএসএ আউট অফ ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে অলরেডি। তো সেটাও একটা দিক রয়েছে। এর সাথে সাথে পুরো বিষয়টা একটা বেশ ক্রুড অয়েল প্রাইস সেটা অনেকটা নিচেই এসেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজস্ব ট্রেড বা তিনি যেভাবে কার্যকলাপ চালাচ্ছেন এবং নিজের ওয়েলথ বিল্ড করছেন, তার জন্য তার একটা আনসার্টেনটি ক্রিয়েট করাটা যথেষ্ট দরকার, রাইট? এবং সেই কারণে তিনি কিন্তু এই টাইপের অ্যাক্টিভিটি করছেন। 1 নাম্বার, তিনি অলরেডি ইরানের ওপর আক্রমণ করা বা এই সমস্ত বিষয়গুলো গ্লোবাল নিউজ মিডিয়াতে রয়েছে, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে তিনি আবার নেটোকেও আক্রমণ করছেন, যে গ্রিনল্যান্ডকে ইউজ করে তিনি অ্যাকচুয়ালি গ্রিনল্যান্ডকে চান, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে এবারে ইউরোপ তথাপি নেটোর সাথেও তিনি পুরোপুরি সম্মুখ সমরে নেমেছেন। এই দুটো বিষয় যেমন ইম্পর্টেন্ট, তৃতীয়ত আরেকটা বিষয় ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য, কারণ তিনি ইন্ডিয়ার ওপর এক্সট্রা 12.5% ট্যারিফ বসাতে চলেছেন। এটা কেবলমাত্র ইন্ডিয়ায় নয়, টোটাল 60টা কান্ট্রির ওপর তিনি এই জিনিসটা বসাতে চলেছেন। এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে, এর আগে তিনি যখন ট্যারিফ বসিয়েছিলেন, সেই সময় যেটা দেখা গিয়েছিল যে ইউএসের যে সুপ্রিম কোর্ট রয়েছে, তারা এই ট্যারিফটাকে টোটালি বাতিল ঘোষণা করে। পরে তিনি বলেছিলেন তিনি এমন একটা সেকশন খুঁজবেন, তাদের যে কনস্টিটিউশন রয়েছেন বা তাদের যে সংবিধান রয়েছেন, সেখানে 301 ধারাটাকে তিনি এরপরে ইউজ করতে চলেছেন। 301 ধারায় বলা হয় যে যে সমস্ত কান্ট্রি তাদের বিভিন্ন রকম নীতিগুলো যদি ঠিকভাবে না করে, অর্থাৎ পলিসি যদি ঠিকভাবে না থাকে, তাহলে সেই সব কান্ট্রির এগেনস্টে ইউএসএ কিন্তু চাইলে ট্যারিফ ঘোষণা করতে পারে। এক্ষেত্রে ইউএসএ ইন্ডিয়ার এগেনস্টে যেটা বলছে সেটা হচ্ছে, ইন্ডিয়াতে কোনো রকম শ্রম আইন নেই, এবং শ্রম আইন না থাকার জন্য যারা চাইল্ড লেবার বা এই টাইপের জিনিসগুলো, তারা একটা ফোর্সড লেবার কাইন্ড অফ থিং ইন্ডিয়া ইম্পোজ করে রেখেছে। অর্থাৎ একটা মানুষকে যাকে 9 ঘন্টা 10 ঘন্টা খাটানো উচিত, মানে হয়তো 8 ঘন্টা রিয়েলিটিতে খাটানো উচিত, সেই জায়গায় ইন্ডিয়া 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা অবধি খাটায় কোনো কোনো জায়গায়, এবং এইটা করে তারা লেবার কস্টটাকে অনেক বেশি কমিয়ে দেয় এবং একটা ফোর্স লেবার ইম্পোজ করছে। তো সেই জন্য ইন্ডিয়ার ওপরে তিনি 301 সেকশনটা আরোপ করতে চলেছেন। যদিও ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে এর একটা কড়া উত্তর দেওয়া হয়েছে, এবং এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন রকম লিগ্যাল স্টেপও নিতে চলেছে আগামী দিনে। তবে এই বিষয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে এখন পুরো নেগোসিয়েশন একদম সর্বোচ্চ পর্যায়ে চলছে। সেই জায়গায় ইউএসের তরফ থেকে এই রকম একটা বিষয় আনা, এটা একটা ট্যাকটিক্স কৌশলও হতে পারে ইন্ডিয়ার জন্য। পরবর্তীকালে এই ডিল বা নেগোসিয়েশনটা সম্পূর্ণ হয়ে গেলে মেবি হয়তো এটা ইন্ডিয়ার ওপর থাকবে না, থাকবে কি থাকবে না সেই বিষয়টা ভবিষ্যতই বলবে, এবং এই নেগোসিয়েশনটা কোন জায়গায় যাচ্ছে তার ওপরেই
পুরো বিষয়টা নির্ভর করছে। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেটের জন্য এই নিউজটা এবং তার সাথে গ্লোবাল আনসার্টেনটি সমস্ত কিছু মিলেমিশে এক হয়ে গেছে। তার সাথে দেখতে গেলে ক্রুড অয়েল প্রাইস অনেকটা পরিমাণ জাম্প করেছে, প্রায় 6%-এর কাছাকাছি জাম্প করেছে, যে কারণে আজকের মার্কেটে এই ব্লাড বাথটা আমরা দেখলাম, যেখানে সমস্ত সেক্টর, মোস্ট অফ দ্য স্টক, সমস্ত কিছু ড্রাস্টিক্যালি একদম জলপ্রপাতের মতো একটা ক্যাসকেডিং এফেক্টের মতো পুরো জিনিসটা একদম ধসে পড়ার মতো একটা সিনারিও তৈরি করলো, রাইট? এটা পুরোপুরিভাবে আর্টিফিশিয়াল বলা যেতে পারে, এর মধ্যে সিস্টেমেটিক কোনো ব্যাপার নেই। তো যারা যারা পোর্টফোলিও হোল্ড করছেন লং টার্ম ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে, তারা কিন্তু এই বিষয়টাতে প্যানিক ফিল করবেন না, কারণ এরকম প্রচুর যুদ্ধ আসবে যাবে। যদি 20 ইয়ার্সের ইনভেস্টিং জার্নি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা মানে ঝেলতেই হবে, এবং এই টাইপের প্রচুর আনসার্টেনটি আগামী 20 বছর হয়তো আপনাকে সহ্য করতে হবে, যেহেতু আপনি একজন ইনভেস্টার হতে চাইছেন। আর যারা ট্রেডার, তাদের জন্য এটা স্বর্ণযুগ। আজকের ডেটে অনেকেই হয়তো আপনারা আছেন যারা এই পুরো মানে ফলটা বা পতনটা, এটাকে ফিউচার অ্যান্ড অপশনস ইউজ করে হোক বা স্টক শর্ট করে হোক, আপনারা হয়তো অনেকেই ক্যাপচার করেছেন। পুরো বিষয়টা যথেষ্ট মানে ইম্প্যাক্টফুল ছিল, রাইট? যাই হোক, যারা লাইভ মার্কেটে ট্রেড করছেন তারা পুরো বিষয়টার সাথে রিলেট করতে পারবেন। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া E25 পেট্রোল আনতে চলেছে, এবং এর রোল আউটে ইন্ডিয়া কিন্তু অনেকটা ডিলে করবে, কারণ রিসেন্টলি যেটা দেখা গেল যে ইঞ্জিনের ওপর ভীষণ রকম ক্ষতি হচ্ছে, তাই ভেহিকেল টেস্ট করাটা এবং কম্প্যাটেবিলিটি টেস্টিং এরপরে শুরু হচ্ছে ইন্ডিয়াতে। এবং সেই জায়গা থেকে যদি দেখা যায় যে এই বিষয়টা ঠিকভাবে কাজ করছে, এবং ভেহিকেল কোম্পানিগুলো, অর্থাৎ যারা ইন্স্যুরেন্স প্রোভাইড করছে বা ভেহিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফর এক্সাম্পল টয়োটা থেকে শুরু করে বাকি যে সমস্ত কোম্পানি, তারা তাদের ইঞ্জিনকে কম্প্যাটেবল বলছেন, যতক্ষণ না বলছেন, কারণ তা না হলে ইন্স্যুরেন্স পাওয়া যাবে না, বা ইঞ্জিন সারাতে গেলে তখন ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছে না, এরকম সিচুয়েশনস তৈরি হয়েছে। তাই সেই জায়গায় একটা বড় কম্প্যাটেবিলিটি টেস্ট বা টেস্ট ইন্ডিয়া করতে চলেছে, এবং তারপরে E25 পেট্রোলের রোল আউট করা হবে ফুল ফ্লেজে। তো আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা ডিলের জায়গায় রয়েছে। মেনলি আজকের ডেটে যেটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে ট্রাম্প ক্যান্ডেল, এবং তার সাথে দেখতে গেলে আমাদের ইউএসএ কর্তৃক এই যে ট্যারিফটা আসতে চলেছে, এর জন্য পুরো মার্কেটের আমরা ডাউনটার্নটা দেখলাম। যাই হোক, যেহেতু ডাউনটার্ন বেশ ভালো রকম 2%-এর কাছাকাছি, 2 থেকে 2.5% ব্যাংক নিফটিতে, এবং মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত জায়গাতেই আমরা এই পুরো ব্লাড বাথটা দেখেছি। যেহেতু মার্কেট এরকম ড্রাস্টিক্যালি ফল করছে, ন্যাচারালি ভিক্স 26% আপ, তার সাথে দেখতে গেলে ইউএসডি আইএনআর সামান্য পরিমাণ বেড়েছে, এর সাথে বিটকয়েন প্রাইস সেটা কিছুটা পরিমাণ কমেছে আজকের ডেটে। তার সাথে দেখতে গেলে ইউএসের যে বন্ড, সেই বন্ডের যে ইল্ড সেটাও কিন্তু বাড়ছে, অর্থাৎ ইউএসের বন্ডকে কিন্তু এক্ষেত্রে ডাম্প করা হচ্ছে, রাইট? যাই হোক, এরপরে আমরা যদি দেখি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যথেষ্ট খারাপের দিকেই বলা যেতে পারে, কারণ 2600-র কাছাকাছি শেয়ার তারা ডিক্লাইন স্টেটের মধ্যে রয়েছে। যদিও কল্যাণ জুয়েলার্স, এথার, এমসিএক্স, চেন্নাই পেট্রো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে তাও পজিটিভ ছিল, এবং যে সমস্ত শেয়ারগুলো নেগেটিভ ছিল সেগুলো মানে নিফটি 500-এর মধ্যে এজিস লজিস্টিক্স সব থেকে বেশি পরিমাণ আজকের ডেটে নেগেটিভ ছিল। যদি আমরা নিফটি 50 স্টকগুলো দেখি, তাহলে সমস্ত স্টকের মধ্যেই ভালো রকমের একটা বেয়ারিশনেস দেখেছি, বিশেষ করে অটোমোবাইল, অয়েল অ্যান্ড গ্যাস থেকে শুরু করে মোটামুটি দেখতে গেলে আজকের ডেটে সমস্ত সেগমেন্টের মধ্যেই কেবলমাত্র ওএনজিসির মধ্যে আমরা পজিটিভিটি দেখেছি। তার কারণ হচ্ছে অয়েল প্রাইস যদি বাড়ে, সেটা ওএনজিসির মতো কোম্পানির জন্য একটা পজিটিভ নিউজ। যাই হোক, এবার সেক্টরাল ভিউ যদি আমরা দেখি, সমস্ত সেক্টরই আজকের ডেটে লাল। তার কারণ হচ্ছে যে পুরো এই ব্লাড বাথটা প্রত্যেকটা সেক্টরকে হিট করেছে, এবং মার্কেটে বেয়াররা একটা বেশ স্ট্রং অপরচুনিটি পেল পুরো মার্কেটটাকে শর্ট করার জন্য, এবং সেই কারণে একটা ড্রাস্টিক্যালি আমরা ফল দেখলাম। যাই হোক, গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে সমস্ত মার্কেটই রেড, একমাত্র চায়নার হ্যাংসেং মার্কেট সেটাই 2%-এর কাছাকাছি আপ। বাদ বাকি সমস্ত মার্কেট, বিশেষ করে ইউএস, ইউরোপ, সমস্ত ইন্ডিয়ার কথা তো আর বললামই না। এখন গিফট নিফটি এই মুহূর্তে 0.34% আপে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। যদি আমরা এনার্জি কমোডিটিসের কথা বলি, ব্রেন্ট ক্রুড অয়েল সেটা মোটামুটি 6%-এর কাছাকাছি বেড়েছে, এবং ন্যাচারাল গ্যাস প্রাইস
সেটা কিন্তু আপাতত দৃষ্টিতে দেখতে গেলে ফ্ল্যাট। যেহেতু ক্রুড অয়েল প্রাইস আবার বাড়তে শুরু করছে, গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে পতন, তার সাথে আমরা দেখতে পাচ্ছি কি যে কপার প্রাইসও কিছুটা পরিমাণ ফল করছে। জিঙ্ক অ্যান্ড অ্যালুমিনিয়াম এই মুহূর্তে বলতে গেলে তাও একটা স্টেবল স্টেটে দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনে হয়তো আমরা যদি দেখি যে এই যুদ্ধটা আবার মিডল ইস্টকে পুরোপুরিভাবে ধরে ফেলেছে, তাহলে সেই জায়গা থেকে দেখা যাবে যে অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যেও আমরা হাইক দেখতে পাবো ইন্টারন্যাশনালি, কারণ দুবাই থেকে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম এক্সপোর্ট হয়। এনিওয়েজ, তো আমরা এরপরে যদি নিফটির ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে দেখি, হিউজ পরিমাণে এখানে শর্ট ক্রিয়েট হয়েছে, বিশেষ করে 24,200, 300, 400, 500 এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলোর মধ্যে। তো সুতরাং 24,200 আমাদের কাছে এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্স। 24,000 যে ক্রস করেছে সেটা টপকানোর চান্সেস যথেষ্ট বেশি, কিন্তু 24,200 টপকানোর চান্সেস অনেক কম। তার কারণ এই জায়গাতে স্ট্রং আমরা একটা বিল্ড আপ দেখেছি। 24,000-এ যদি মার্কেট সাপোর্ট দেয়, মেবি এখান থেকে ঘোরার একটা প্রবাবিলিটি বা চান্সেস তৈরি হতে পারে আগামী দিনে। ডিপেন্ড করছে যে ডোনাল্ড ট্রাম্প কি নিউজ ফ্লো করছেন, কারণ তিনি যেভাবে গেমটা প্লে করছেন তাতে করে আগামীকাল সকালে বলতে পারেন যে না, কোনো কিছুই প্রবলেমস নেই, কারণ তার শর্ট পজিশনকে কভার করতে হবে, রাইট? তো এরকম বিষয় যদি তিনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, তাহলে আমরা মার্কেটের মধ্যে সেই আবার আগের মতো ভোলাটিলিটিটা কিন্তু আবার দেখতে পাবো। এবং এক্ষেত্রে ইনভেস্টার হিসাবে আপনার পোর্টফোলিওকে আপনি কখনো গ্রিন কখনো রেড এরকম দেখবেন, কিন্তু ট্রেডার হিসাবে এটা কিন্তু যথেষ্ট ভালো অপরচুনিটি। এর আগে রাশিয়া ইউক্রেন ওয়ার যখন স্টার্ট হয়েছিল, সেই সময় থেকেও এই টাইপের অপরচুনিটি প্রচুর তৈরি হয়েছিল। তো যখনই এই টাইপের ওয়ার কাইন্ড অফ সিচুয়েশনস তৈরি হয়, সেটা ট্রেডিংয়ের জন্য যথেষ্ট ভালো সময়। সেটা আপনি কমোডিটিতেই করুন, আর আপনি আমাদের এই ইকুইটি মার্কেটেই করুন। যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।